উনি একটা জিনিস এডমিট করছে, আমরা সংবিধানের বাইরে আছি, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। যেখানে সংবিধান মোতাবেক নির্বাচন, না সংবিধান তো আগে সরকারও ছিল না, আমি সেইখানে যাচ্ছি। আগে নির্বাচন সংবিধান অনুযায়ী হয়, সেই কিছুই তো সংবিধান অনুযায়ী হয় নাই। আগে থেকে সংবিধানের বাইরে আমরা। এবার 5 আগস্টে শেখ হাসিনা পালিয়ে গেছে, আরে ভাই না না 5 আগস্টে পালিয়ে গেছে, আরে ভাই সংবিধান তো পালিয়ে যাওয়া নাই। আমি তো 7-8 মাস সংবিধান অনুযায়ী তো অনির্বাচিত সরকারও থাকে না। হ্যাঁ 18 আমি তো এই কথা 7-8 মাস যাবত বলতেছি, আপনারা জানেন, সবাই কিক আউট করে দিছে, এখন সবাই এটা আমলে নিছে। আমি আজকে বলি না, আপনি তো গেইনার। হ্যাঁ বলেন। এইবার আসেন, সংবিধান যেহেতু কথা উঠছে, সংবিধানের 123 মোতাবেক সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। কেউ কেউ বলেন যে শেখ হাসিনা চলে গেছে, পালায় গেছে, আমার কাছে কোনো প্রমাণপত্র নাই, যে প্রত্যেকপত্র দেয় নাই। মিথ্যা কথা বলছে সে। না, আমি ওখানে যাচ্ছি না, আমি ধরে নিলাম সে পায় নাই। না কেন ধরে নেবেন? উনি নিজে বলছে জাতির সামনে উনি পদ্ধতি পরে আবার মতিউর রহমান সাহেব বলছে ওইটার জন্য ওনার বিচার হবে। ঠিক আছে, আমি বলি, হ্যাঁ একবার সাক্ষী দিলেন, আপনি সাক্ষী উল্টাচ্ছেন আবার। সব বাদ দেন না, আপনি 90 ডেজ যদি কথা বলার জন্য ওনার বিরুদ্ধে কথাটা আপনি অফকোর্স আপনি টানা যদি 90 ডেজ সংসদ না থাকে, কার্যকর না থাকে, তাই তো সংসদ বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যায় না? বাতিল হয়ে যায় তো আপনি বাতিল তো হইছেই, সেটা অন্য কথা। 2 নম্বর, রাষ্ট্রপতি এটা বলছেন ভাই, ওই 90 ডেজ যদি সংসদ কার্যকর না থাকে, সংসদ যদি অ্যাবসেন্ট থাকে, একটা সংসদ সদস্য যদি 90 ডেজ না যায়, তার সদস্যপদ থাকে না। তারপরে আর যদি সংসদ না থাকে, সংসদ নাই, ভেঙে গেল, কেউই তো যায় না, ভেঙে গেল। আমি সেই বিতর্কে যাচ্ছি না। রাষ্ট্রপতি ক্ষমতা আছে ভেঙে দেওয়ার জন্য। এখন আপনি বলতেন প্রধানমন্ত্রী লিখিত অনুমতি লাগবে, প্রধানমন্ত্রী পলাইছে পাবে। আচ্ছা, কথা আমার সেটা না, এই কাপটা ভাঙতে হলে রিপন ভাইয়ের অনুমতি লাগবে, আমি মাইনে নিলাম তর্কের খাতিরে, কিন্তু আমি ভেঙে ফেললাম তার অনুমতি ছাড়া। কাপ তো ভাঙলো, কাপ ভাঙছে, তো কাপ যেহেতু ভাঙছে, ওনার অনুমতি থেকে আসে যায় আমার, কাপ তো ভাঙা। তো কাপ যেহেতু ভাঙছে, ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা 123 মোতাবেক। রাজনীতি না কাপ ভাঙছেন তো, আমি কথাটা ওইটা মেনে না। না না, রিপন ভাইয়ের অনুমতি নিয়ে ভাঙলে তাহলে আপনি ওই নিয়ম মেনে ভাঙতেন, যে কোনো ভাবে আপনি যদি নিয়ম না মেনে ভাঙছেন, এটাও তাহলে আপনি এটাও সংবিধানে বলা আছে, মেয়াদ শেষ হওয়ার আগে যদি ভাঙে, মেয়াদের মধ্যে যদি ভাঙে, বলা আছে। সেটা তো প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে। সেটাই তো বলতেছি, তো সংসদ প্রধানমন্ত্রীর সাপেক্ষিত ভাঙছে, রাষ্ট্রপতি বলতেছে, অর্থাৎ ভাঙছে তো সংসদ ভাঙার পর আপনি 90 দিনের মধ্যে নির্বাচন করবেন না কইরা আপনি 586 দিন করছেন। তো 90 দিনের মধ্যে না হইলে 586 দিন পরে হবে, এটা কি সংবিধানে লেখা আছে? যেহেতু লেখা নাই, আপনি সংবিধান মোতাবেক করেন নাই। আপনি রেফারেন্স দিয়েছেন কি জন্য? কোনটা রেফারেন্স? কোন রেফারেন্স? যে সেটা তো ইউনূস সাহেবের রেফারেন্স না, কি জন্য? এটা তো ইউনূস সাহেবের বসানোর জন্য রেফারেন্স। রাষ্ট্রপতি কেন নিয়েছিল? রাষ্ট্রপতি যেহেতু সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে, কথাটা মনে রাখেন, বললাম সাংবিধানিক শূন্যতা দেখা দিচ্ছে, মনে রাখেন। শূন্যতা কি রিপন ভাই? হ্যাঁ শূন্যতা। তো সাংবিধানিক শূন্যতা মানে তো সংবিধান নাই, মানে সংবিধান নাই। তার শূন্যতার পরে আপনি আবার দাবি করতেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। যেহেতু আপনার সংবিধানের কথা বলছেন এখন, আমি তো বলি না, আমি তো বলতে যে অলিখিত সংবিধানের দেশ চলছে। আমরা এখান থেকে শুরু করবো একটা অলিখিত সংবিধানের দেশ চলছে এখন। আমরা একটা বিরতি নিয়ে আসি। জি আসেন, আপনি বিরতি নিয়ে কিছু রোজগার করে আসুন না। আমি এখন কোনটা শেষ করব? এই যে কথাটা বলতেছিলাম, আমরা সাংবিধানিক শূন্যতা দেখা দিলে 106 রেফারেন্স মোতাবেক এরকম একটা অন্তর্বর্তী সরকার বসানো যেতে পারে, এইটুক ছিল অ্যাপ্রুভাল অফ দ্য কোর্ট। দেন প্রেসিডেন্ট বললো যে তাহলে বলো মিস্টার এক্স তোমারে বসায় দিলাম, এবং সেখানে আমরা সবাই উপস্থিত ছিলাম। আমরা রিপ্রেজেন্ট করি প্রশাসন, আমরা রিপ্রেজেন্ট করি জনগণ, রাজনৈতিক দল ছিল, বসানোর পর কিন্তু তার কাজ শেষ। বসানোর পর কিন্তু সে অন্তর্বর্তীকালীন সরকার, এবং তার কোনো মেয়াদ নাই। এবং আমাদের ভুল কোথাও হয়েছে, যদি ওইভাবে আসেন, ওই দিনই মেয়াদ দেওয়া তাকে, ওই দিন কি ওই দিনই মেয়াদ দিবেন, ওই দিনই নির্বাচনের দিন ঠিক করবেন, সবকিছু ওই দিন যদি আপনি করে নিয়ে আসতে পারতেন, তাইলে কি হইতো? আমার এই সংবিধানের ঊর্ধ্বে আমি অটো চলে যেতাম। এটা গেল একটা দিক। এবং ওই সময় যদি আমরা এই প্রশ্নটা রেজ করতাম যে সংসদ ভেঙে গেছে, 90 দিনের মধ্যে করতে হবে, তাহলে ভাই আপনি 90 দিনের মধ্যে একটা ডেট এখনই ঘোষণা করে দেন। কথার কথা বলছি, আমরা সেটা করি নাই। যেহেতু আমরা করি নাই, আমরা সংবিধানের বাইরে চলে গেছি, এবং সংবিধানের বাইরে যেহেতু চলে গেছি, এটা কি সমাধান নাই? আছে সমাধান। সেইটা সমাধান করতে গিয়ে সংস্কার পরিষদ, সেইটা করতে গিয়ে ঐক্যমত্য কমিশন, আর সেইটা করতে গিয়ে আমরা গণভোট করছি। এখন গণভোট করলে এখানে গণভোটে হা না হয়েছে, আমরা এক কথায় বইলে ফেলাই কি যে নোট অফ ডিসেন্ট ফিসেন্ট সব উইথড্র হয়ে গেছে। আমি তর্কের খাতিরে ধরে নিলাম এটা উইথড্র হয়ে গেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সংবিধানটা এমনভাবে রেখে গেছে যে তার নেক্সট সাকসেসররা এসে এটার ভিতরে ঢোকার কোনো সুযোগ তিনি রাখেন নাই। যেহেতু রাখেন নাই, সেটাই গণভোটটাই একটা উইন্ডো। এই গণভোটটার মাধ্যমে ঢোকেন না আগে,
এটা বাদ দিয়ে দেন, এক সাইডে রাখেন। আপনি গণভোটের আলোকে পার্লামেন্টে ঢোকেন এবং পার্লামেন্টে বলে না জনগুরুত্বপূর্ণ বিষয়ে আগে আলোচনা করবেন। আপনি তো এখন পর্যন্ত সংবিধানে ঢুকতেই পারেন, আপনি জনগুরুত্বপূর্ণ আলোচনাটা কি করতেছেন পার্লামেন্টে? আপনাদের প্রথম কাজই হলো এখন এই সংবিধানটা কিভাবে সংস্কার করবেন, সেটা করার জন্য গণভোট একটা উইন্ডো ওপেন করে দিয়ে গেছে। সেই উইন্ডো দিয়ে ঢুইকে আপনি আপার হাউস, লোয়ার হাউস, অনেক কিছু আছে, সেটা কতটুকু মানবেন কি মানবেন না সেই আলোচনা পরে করেন, কিন্তু আপনি উইন্ডোটা দিয়ে ঢোকেন। আপনি তো ঢুকতে হবে সংবিধানটায়। আপনি সংবিধানটা ঢুকতে হইলে এই যে গণভোট হয়েছে, জুলাই সনদ আইন যেটা করছে সরকার, যে রাষ্ট্রপতি যে আদেশ দিচ্ছে, এবং সেটাকে বলে কি রাষ্ট্রপতির আদেশ যেটা, সেটা নাকি আইন না, এটাও বলা হইতেছে এখন। আচ্ছা, এবং সেটা আদালতে চ্যালেঞ্জ হয়েছে। আমি আইন কি আইন না সেটা আমি আপনার দেখাইয়া শেষ করে দিতেছি। এটা যে পরিষ্কার আইন, রাষ্ট্রপতির আদেশ যে আইন, সেটা আমি বলতেছি। আপনি 152 যদি যান, আদেশ আর অধ্যাদেশ নিয়ে একটা কনফিউশন। আমি আদেশের কথা বলতে, এটা রাষ্ট্রপতির আদেশ, প্রেসিডেন্ট অর্ডার, প্রেসিডেন্ট অর্ডার। এখন প্রেসিডেন্ট অর্ডার যদি আপনি 152-তে আসেন, 152 একে যদি আসেন সংবিধানের, সেখানে দেখেন আইনের একটা কথা আছে। আইন অর্থ কি? আইন অর্থ কোন আইন, শুনেন, আইন অর্থ কোন আইন, কমা অধ্যাদেশ, কমা আদেশ। রাষ্ট্রপতির আদেশটাও আইন। আইন। এখন আসেন, এই আইনটা সংসদের এখতিয়ার আছে। ওখানে যে প্রশ্নটা এসছে শেষ করি রাজ্জাকি ভাই, মানে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন কোন কোন জায়গায়, সেটা ফিক্সড করা। আমি সেটা তো রাষ্ট্রপতির আদেশটা যে আইন, সেটা আপনি আগে আসেন। ঠিক আছে, ব্যাস। তো সেই আইন মোতাবেক কি হয়েছে? সেই আইন মোতাবেকই গণভোটটা হয়েছে। সেই আইন মোতাবেকই ভোট নিয়ে তো কোনো মানে না না প্রশ্ন ওঠে নাই। আচ্ছা, না উঠেছে, আসেন, উঠেছে, প্রশ্ন উঠছে। এখন সেই রাষ্ট্রপতি এটা যে আইন না, এটা নিয়ে আদালতে গেছে। আদালত যাক, সেটা ভিন্ন কথা, আদালত যখন রায় দিবে আমরা দেখবো। কিন্তু তার আগে আপনি একটা জায়গায় আসেন, এই যে রাষ্ট্রপতির যে আদেশটা দিছে, সেই আদেশটার ফসলটা কি? সেই আদেশটার ফসল হলে গণভোট চলে আসছে, গণভোটের রায় চলে আসছে। কথাটা বুঝাইতে পারছি? তাহলে গণভোটের জন্য যে আইনটা করা হয়েছে, আদেশটা দিয়েছে রাষ্ট্রপতি, সেই আদেশটার ভিত্তিতে গণভোট যখন হয়ে গেছে, তখন তো এই আদেশ অকার্যকর হয়ে গেছে এমনি, কারণ এটার ফসল আমি নিয়ে নিছি। এটা কিরকম? আপনি একটা ইন্ডাস্ট্রি মনে করেন, ইন্ডাস্ট্রিতে আপনি কিছু প্রোডাক্ট তৈরি করছেন, সেই প্রোডাক্টগুলি বাজারে চলে গেছে, বাজারজাত হয়ে গেছে, মানুষের দোকানে 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 চলে গেছে। এখন আপনি সেই ইন্ডাস্ট্রিটা বন্ধ করলেন, কি এইটা এই ছাড়পত্র ছিল না, ওইটা ওই পত্র ছিল না, এটা কিছু অনিয়ম ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, কিন্তু বাইরে যে প্রোডাক্টটা চলে গেছে, সেটা কি হবে? সেই প্রোডাক্ট কি আপনি খাবেন না? সেই বিস্কিটটা আপনি খাবেন না? আপনি সেই বিস্কিট বাদ দিবেন কেমনে? বিস্কিট তো জেনুইন তৈরি হয়েছে। তো আপনি গণভোটের যে আদেশটা দিচ্ছে রাষ্ট্রপতি, জুলাই সনদের জন্য যে আদেশটা দিছে, সেই আদেশের ফসলটা আমরা অলরেডি নিয়ে নিই। সরকারি দল তো অলরেডি, ক্ষমতাসীন দলগুলো তো বিএনপি গণভোট অধ্যাদেশটি বাতিলের জন্য তো তারা প্রস্তাবই দিয়েছে। না 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 না, গণভোট অধ্যাদেশ তো নাই, ওটা একটা আদেশ। আদেশ, তাই আদেশ। সেই আদেশ আপনি বাদ দেন না, এত তর্কের খাতেই বলে আদেশ বাদ দিলে কি হবে? গণভোট হয়ে গেছে, ওই আদেশের ভিত্তিতে গণভোট হয়ে গেছে না? গণভোট হয়েছে নাকি হয় নাই? গণভোট হয়েছে। তো গণভোট হলে আদেশ বাদ দেন, আদেশটা নিয়ে অকার্যকর, আরেকটা গণভোট হবে এটা দিয়ে। এই আদেশটা তো দিচ্ছে শুধু গণভোটের জন্যই, সেই আদেশটা অলরেডি এক্সিকিউট হয়ে গেছে। এখন এই আদেশ যদি আপনি কোর্টে গিয়ে বাতিল করেন, তো কি হবে? কি কথার কথা বলছি আপনাকে, আপনার ফল কিন্তু এসে গেছে। আপনি যে কারণে করছেন, সেই আইনের এক্সিকিউশন তো হয়ে গেছে। এক্সিকিউশন যদি হয়ে যায়, তারপর তো ওই আইনের আর কার্যকারিতা এইটারই এটাই। আমাদের অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা নিয়ে রাজ্জাকি ভাই যদি কিছু বলতে চান, যে এখন রিপন ভাই যেটা বলেছে, আমার কাছেও বিষয়টা ওইরকম মনে হচ্ছে। যদি আপনি পিআর পদ্ধতিতেই তো উচ্চকক্ষ হবে, সেখানে আপনি সংসদ সদস্যর বেসিসেই করেন আর প্রাপ্ত ভোটের বেসিসেই করেন, লোকগুলো তো একই, লোকগুলো একই, এবং ওই দলই মনোনয়ন দেবে। এখানে বিতর্কটা কোথায়? আমরা তো সেই আলোচনায় যাব কখন? আগে তো ঢুকতে হবে, একটু সংস্কার করার জন্য তো ঢুকতে হবে। ঢোকার উইন্ডোটা তো গণভোটের ফলাফল। ঢুকে আপনি সংস্কার পরিষদ হিসেবে ওত নিয়ে ঢুইকে এরপর আলোচনা শুরু করেন। আপনি সংবিধানটা ঢুকতেই পারতেছেন না। আজকে রাজ্জাকি ভাই, আমার কথা হলো ওইখানে। না রাজ্জাকি ভাই, আজকে বিএনপি তো বলছে যে সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা নির্বাচিত হন নাই। এটাই বললামই তো, এই 142 কোনো লাভ হবে না, আপনি ঢুকতে পারবেন না। ঢুকতে পারবেন 2/3 মেজরিটি পাওয়ার পর, যদি আমি মনে করি না, আমাদের স্টেটের আমি সবাই আমি আপনাকে একটু সংশোধনী বলতে চাই, মানে আলোচনাটা যাতে ইন্টারেক্টিভ হয়। সেটা হচ্ছে আপনি যেটা বলছেন, বিএনপি যেটা বলেছে, বিএনপি বলেছে যে এই বিষয়টা তো আমরা সংসদে আলোচনা করেই আমরা নিষ্পত্তি করতে পারি। বিএনপির যে আর্গুমেন্টটা, আমাদের দল যেটা বলেছে যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তো আমরা নির্বাচিত হইনি, এটা তাদের একটা আর্গুমেন্ট বটে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন কিনা বা নেওয়া যায় কিনা, যা সঙ্গত কিনা, সেই বিষয়টা নিয়ে তো ডিসকাস হতে পারে। কারণ আমি রিপন ভাইয়ের সাথে অ্যাড করি, উনি যেটা বলছেন, কারণ আমি তো সংবিধান মোতাবেক নির্বাচিতই না। রিপন ভাই তো তাই বললো 26-এ নির্বাচন নাই। না না, আমি বলছি না থাকলে কি হবে? আমি তো আপনাকে সংবিধানটাকে সংস্কার করার জন্য ঢোকার স্কোপটা দিতেছি। কারণ এইটা ইউনূস সাহেবরা জানতেন, সবাই জানতেন
যে আমি আগেও বলছি কথাটা, এই সংবিধান আপনি এমন ভাবে রাখতে পারবেন না যে অন্য সাকসেসররা এসে যাতে এটাকে সংস্কার করতে না পারে, কিন্তু তারা রেখে গেছে সেইভাবে। সেই জন্য পদ্ধতি সংশোধন করা যাবে, সংশোধন করার কোনো পদ্ধতি ওই দিন করতে করা কঠিন, এখানে ঢুকতে পারবেন না, আর সুযোগ নাই, সুযোগ নাই। আপনাকে গণভোটের এক নম্বর আপনি কঠিন করে দিতে পারেন না, আর সেটা আমি মানলাম, আপনি তো করে গেছেন। রাজ্জাকি ভাই, তাহলে আমরা এই মানে এতক্ষণ জুলাই সনদ সংবিধানের কথা বললাম, সরকারের খুব অল্প দিন গেল, এই অল্প দিনকে কিভাবে মূল্যায়ন করবেন? এখন সেই অল্প দিন যদি মূল্যায়ন করেন, তাহলে আমরা যদি ওইভাবে জাজ করেন একটা সরকার 5 বছরের জন্য আসছে, আমি ধরে নিব 5 বছরের জন্য যদি এসে থাকেন, এটা ইট ইজ ভেরি টু আর্লি। টু আর্লি বলতে এখানে মর্নিং শোজ দ্য ডেট যদি আপনি বলেন, তাহলে পরে অনেক কথা আছে। যেমন ধরেন আমরা 70 উপরে থাকতে চাই, আপনি নির্বাচিত হওয়ার পর 70 উপরে থাকেন। আমার মনে হয় সরকারের এখন উচিত না এই বারবার সংবিধানের দোহাই দিয়ে কথা বলা, কারণ প্রতি মুহূর্তে সংবিধান ভায়োলেট হচ্ছে। সংবিধান যদি ভায়োলেট হয়, এটা ক্রিমিনাল অফেন্স হয়। এই ক্রিমিনাল অফেন্স হয়ে গেলে আপনি যতক্ষণ তো সংবিধান সংস্কার না করতে পারবেন, ততক্ষণ তো সংবিধানে যা বলা আছে সেই মোতাবেক কথা বলবেন, নয়তো চুপ থাকতে হবে। সংবিধানটাকে সংস্কার করা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এখন সবার চেয়ে বড় গুরুত্বপূর্ণ ইস্যু হলো সংবিধানটাকে কিভাবে সংস্কার করবেন, আর সেটার জন্য পার্লামেন্ট আছে, না পার্লামেন্ট আছে, কিন্তু আপনি পার্লামেন্টের এখতিয়ার নাই, পার্লামেন্টের কাজ করার। সেই জন্য আপনাকে এখানে আমার ডিফারেন্সটা ওই জায়গায়, না আপনি সেই বিতর্ক না, ওটা তো গায়ে যুদ্ধ হবে না, গায়ে যুদ্ধ হবে না। যারা করেছেন তারা গায়ে জড়িয়ে করেছেন, আপনারা গায়ে জড়িয়ে করবেন, সেটা বলেন। আমি আপনার গায়ের মানে শব্দটা যদিও আপনার খুবই একবার মেঠো কথা, একেবারেই মেঠো কথা, মানে যে গায়ের জোরে করা। আমি বলতে চাচ্ছি যে বা যারা এই সংবিধানের এই সাতের খত যুক্ত করেছে, ক্রিয়েট করেছেন অথবা ওইটাকে ওর মধ্যে ঢুকিয়েছেন, এক নম্বরটা তারা পারেন না, সেটাই তো বলছি, এটা তারা পারেন না। যেহেতু যেই কাজটি তারা পারেন না, যেই কাজটা তারা পারেন না, সেই কাজটা তো অটোমেটিক্যালি নাল এন্ড ভয়েড হওয়ার কথা। এই যে এখানে আমি পার্লামেন্ট ভাঙতে পারেন না রাষ্ট্রপতি, পার্লামেন্ট ভেঙে দিলেন, সেই ভাঙার পর আপনি নির্বাচিত হইলেন। পার্লামেন্ট ভাঙতে পারেন, সংবিধান থেকে বের হওয়া যায়, মানে সরকার এটা নিয়ে আলোচনা করতে অনেক সময় লাগবে, আমি বিষয়টা ইজি করেছি। আমার কাছে একেবারে সময় আছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে দুইজন যদি বলেন যে বর্তমান সরকার যে দেশ পরিচালনা শুরু করেছে, এর মধ্যে অনেকগুলো ইস্যু ক্রিয়েট হয়েছে, সেটা বলি, জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, ফুয়েলের বা বিষয়গুলো আছে। আপনি বলছেন যে এই সরকার মানে কি দেখতেছেন, আপনি কি দেখছেন? যেটা আমি বলতে মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, এখন এখানে মনে হচ্ছে যে আমরা মর্নিং ডাজ নট শো দ্য ডে। কেন বলছি আপনি কেন বলছি, যেমন ধরেন তেলের যদি সংকট থাকে, কথার কথা আপনি বলে দেন তেলের সংকট আছে, কিন্তু আপনি বলছেন কি তেলের সংকট নাই। যদি নাই থাকে তো 200-300 গাড়ি লাইন দেয় কেন? যদি নাই থাকে তো পাম্পে মারামারি হয় কেন? কথার কথা বলছি। আপনি হয় বলবেন সংকট আছে, আমরা রেশনিং করছি, এইভাবে চলার চেষ্টা করি, এটা গেল একটা। আপনি যখন আইসা বলতেছেন, অফিসিয়ালি যখন বলেন যে সমঝোতার ভিত্তিতে যদি কেউ টাকা দেয় সেটা চাঁদা নয়, এই যে কতগুলো বিষয় আছে, তাতে আমার কাছে মনে হয় সিমটম ইজ নট গুড। এবং সেই জায়গা থেকে সরকারের বেরিয়ে আসতে হবে, যে সরকারকে খুব সতর্ক থাকতে হবে। অনেকে বলে কি যে আমরা বিরোধী দলের কথা বলবো কেন? আপনি তো 2/3 মেজরিটি পাইছেন, 2/3 মেজরিটি পাওয়ার জন্য আপনি কারো উপরে ডিপেন্ড করেন না। বাংলাদেশের 55 বছরের ট্রেডিশন, ওয়ান্স ইউ গেট 2/3 মেজরিটি ইউ আর অ্যাবাভ দ্য ল, ইউ আর অ্যাবাভ দ্য ল। যার জন্য আপনি জনগুরুত্বপূর্ণ বিষয় সংবিধানটা সংস্কার করবেন কেমনে ভাবছেন না। সহজ কথা, যেভাবে ওনারা করছে সেভাবে আমরা করব। উনি তো করে গেছে, এটা আপনি করতে হলে ইল্লিগালি করতে হবে। দরজা যদি ওপেন না করতে পারেন, সেই ঘরে ঢোকা মানে কি দরজা ভেঙে ঢোকা? আপনার সময় কি দরজা ভেঙে ঢুকবেন? সেটা হলো বিষয়, নাকি তালা চাবি দিয়ে দরজা খুলে ঢুকবেন?